ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ইংলিশের রাইটিং ক্লাসের আজকে হচ্ছে 7th ক্লাস। তো আজকের ক্লাসে আমি শুধু তোমাদের যে হোমওয়ার্কটা লাস্ট দিনে দেওয়া হয়েছে সেই হোমওয়ার্কগুলোর সলিউশন করব, এবং বিশেষ করে এই ক্লাসটি আমি করছি সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা ডেসক্রিপটিভ ইংলিশ শিখতে চাইছো, ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিংস। ওকে, যে সমস্ত পরীক্ষাগুলো আগামী দিনে রয়েছে, সেটা মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, WBCS হোক, WBP SI হোক বা SSC CGL হোক, যেখানে যেখানে রাইটিংস আছে, তো সেই ইংলিশ রাইটিংস আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো আমি এই ভিডিওটা করছি সকলের জন্য, এটা ইউটিউবে আমি আপলোড করে দেব, এটা জানানোর জন্য যে অনেক দিন ধরেই ছেলেমেয়েরা বলছিল যে ডেসক্রিপটিভ ইংলিশের রাইটিংস ক্লাস আছে কি না আমার কাছে। তো অবশ্যই তোমরা জানো যে আমরা ডেসক্রিপটিভ রাইটিং, ইংলিশ রাইটিংয়ের জন্য একটা ব্যাচ শুরু করেছি, আজ তার 7th ক্লাস। ওকে, তো যারা ভাবছো যে ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্লাসটা করা উচিত, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7001009146 নম্বরে। ওকে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, বা গ্রুপ ডেসক্রিপশানেও, ভিডিও ডেসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে জয়েন করে টেলিগ্রাম থেকেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক, চলো তাহলে আমরা এতদিন ধরে আমি তোমাদেরকে বলেছি কি না, ডেসক্রিপটিভ রাইটিংসের ক্ষেত্রে, ইংলিশ রাইটিংসের ক্ষেত্রে আমাদের সব থেকে আগে ক্লজেস অ্যান্ড ফ্রেজেসের পূর্ণ ধারণা থাকতে হবে। ক্লজেস অ্যান্ড ফ্রেজেস, তো গতদিনের ক্লাসে আমাদের সমস্ত ক্লজ ফিনিশ হয়ে গেছে। আমরা দেখেছিলাম ক্লজ কয় প্রকার, বহু এক্সাম্পল আমরা করেছিলাম, যেখান থেকে প্রত্যেকটা ক্লজকে আইডেন্টিফাই করতে শিখেছি এবং তাদের কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টাও শিখেছি। তো সেই হিসাবে আমি তোমাদের যে বাড়ির কাজ দিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম, আজকে সেই হোমওয়ার্কগুলোকেই করা হবে এখানে। ওকে, আচ্ছা চলো দেখো, সবার প্রথমে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের এক্সাম্পল রেখেছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তোমরা জানো, একটা সিম্পল সেন্টেন্স যেমন একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজও তেমন, অর্থাৎ ক্লজ হতে গেলে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকা লাগবে। ঠিক, ডিটেলস অলরেডি আলোচনা হয়েছে। চলো তাহলে কথা না বাড়িয়ে উদাহরণগুলোকে দেখো। এখানে একটা কথা লিখে রেখেছি যে দিস ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা মেইন ক্লজ সেটা নিজেই একটা সেন্টেন্সের মতন আচরণ করতে পারে, অর্থাৎ সেটা নিজেই একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারে। ঠিক, যেমন আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই, তো আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই, এটাকে কিভাবে লিখবে আই গো ফর আ ওয়াক এভরি মর্নিং। ব্যাস, এটা লিখলেই হয়ে গেল আমাদের এখানে। তাহলে আই গো ফর আ ওয়াক এভরি মর্নিং। এবার তোমাদের মনে হতে পারে, দাদা গোয়ের পরে ফর ব্যবহার কেন করলে? আমরা তো জানি গোয়ের পরে টু হয়। দেখো, টু প্রেপোজিশন যখন আমরা ব্যবহার করছি না, তো টু সবসময় ডেস্টিনেশনকে শো করে। অর্থাৎ আমি যদি বলতাম যে আমি এখন স্কুলে যাই, তাহলে আমি বলতাম আই গো টু স্কুল। ঠিক, তো সেই ক্ষেত্রে স্কুলটা হচ্ছে ডেস্টিনেশন থাকলে প্রেপোজিশন টু ইউজ করবে, আদারওয়াইজ ডেস্টিনেশন না থাকলে গোয়ের পরে টু ইউজ হয় না। এবার এই গো ফরের না একটা স্পেশাল ক্যারেক্টার রয়েছে। গো ফর মানে কোনো কিছুকে চুজ করা, কোনো কিছুকে চয়েস করা। যেমন মনে করো একটা বাক্য আমি বলছি, যে ধরো কেউ একজন বলল যে আমাদের এখন যা গরম পড়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা হচ্ছে। ধরো তোমার বন্ধু তোমাকে বলল আমাদের এখন সিনেমা দেখতে যাওয়া উচিত পার্কের থেকে, অর্থাৎ পার্কে যাওয়া থেকে সিনেমা দেখতে যাওয়া উচিত। তাহলে সেই সেন্টেন্সটাকে কি লিখবে উই শুড গো ফর সিনেমা। তাহলে আমাদের সিনেমায় যাওয়া উচিত ইনস্টিড অফ পার্ক। তাহলে ইনস্টিড অফ গোয়িং টু পার্ক, তাহলে দেখো উই শুড গো ফর সিনেমা ইনস্টিড অফ গোয়িং টু পার্ক, অর্থাৎ পার্কে যাওয়ার পরিবর্তে আমাদের সিনেমাটাকে চুজ করা উচিত। সেই অর্থে দেখো গোয়ের পরে ফর বসানো হয়েছে, টু নয়। বুঝতে পারছো? তাহলে গো ফর একটা চয়েস বোধের জন্য আমরা বসাই। তাহলে এইখানে যে এক্সাম্পলটা আমাদের ছিল যে আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই, এখানে এই জন্য গো ফর ইউজ করবে, গো টু নয়। টু হলে আমার ডেস্টিনেশন লাগবে, কোথাও তো যাচ্ছি আমি, সেটা লাগবে আর কি। বুঝেছো? ওকে, চলো নেক্সট। সে খুব ভালো গান গায়।
তো এটা খুবই সহজ সহজ এক্সাম্পল রয়েছে, হি সিংস ভেরি ওয়েল, হি সিংস ভেরি ওয়েল, এমনটা বলতে পারো। এবার তোমরা বললে যে দেখো সে খুব ভালো গান গায়, এখানে সিং আ সং ভেরি ওয়েল এমনটা লেখার দরকার নেই। কেন কি, দেখো ইংরেজি একটা ভাষা, ঠিক? তো সেই ক্ষেত্রে আমি যদি বলি কেউ গায়, তো গাইলে তো গানই গাইবে নাকি অন্য কিছু গাইবে বলো? গাইলে সে তো গানই গাইবে, কারণ গান ছাড়া তো অন্য কিছু গাওয়া যায় না, না? তো সেই ক্ষেত্রে এইভাবে যদি আমি লিখি হি সিংস আ সং ভেরি ওয়েল, তাহলে সেটা না একদম খুব লো লেভেলের ইংরেজি হয়ে যাবে, কারণ আলটিমেটলি ইংরেজি একটা ভাষা, তাই না? তাহলে আমরা তো এখানে বাংলাতে বলছি না যে সে একটি গান গায় ভালো করে বা সে একটি ভালো গান গায়, এমনটা নয়। হি সিংস ভেরি ওয়েল মানে সে ভালো গান গায়, ব্যাস হয়ে গেল। তারপরে তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল, খুব সুন্দর কথা, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। ওকে, আচ্ছা আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, তাহলে আমরা গিয়েছিলাম ইংরেজি কি, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, গো এর পাস্ট ফর্ম। এক্সামিনার আমাদের এরর কারেকশনের মধ্যে কি করে বলো তো, উই ওয়েন্ট টু ওয়াজড, উই ওয়ান্ট টু ওয়াজড, অর্থাৎ এইটাকেও পাস্ট টেন্স করে দেয়। কিন্তু মাথায় রাখবে পাস্ট টেন্স তো ওই যে ফাইনাইট ভার্ব তো এখানে গ্রহণ করে ফেলেছে, তো এটার জন্য ইনফিনিটিভের মধ্যে আর টেন্সের ফর্মকে ঢোকানোর চেষ্টা করো না, কারণ ইনফিনিটিভ সবসময় টু এর পরে রুট ভার্বকে নেয়, তাই ওয়াচ লিখবে এখানে, ওয়াজড নয়, ঠিক আছে? তাহলে উই ওয়েন্ট টু ওয়াচ, কি উই ওয়েন্ট টু ওয়াচ, আমরা দেখতে গিয়েছিলাম, কি দেখতে গিয়েছিলাম, আ মুভি বা সিনেমা, আ সিনেমা, আ সিনেমা। ওকে, তাহলে উই ওয়েন্ট টু ওয়াচ আ সিনেমা, ঠিক আছে? তারপরে তুমি কি আমার সাহায্য, তুমি কি আমার সাহায্য, আচ্ছা এটা আমার নয় আমায় হবে বা আমাকে হবে, আমাকে বা আমায় একই কথা, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, তাহলে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, কোয়েশ্চেন করা হচ্ছে, অর্থাৎ ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, তার মানে তুমি কি আমায় সাহায্য করতে পারবে, হয়ে গেল। তারপরে দেখো সে আজ স্কুলে যায়নি, দেখো যে যায়নি কথাটি এটা কিন্তু পাস্ট টেন্সের কথা, যদি বলতো যায় না তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হতো, এখানে বলছে যায়নি মানে অতীতের ঘটনার কথা বলছে। আজ আছে কিন্তু আজকে এমন সময় কথাটি হচ্ছে যখন স্কুলে যাওয়ার কাজটা অতীত হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এটাকে অতীতে পাস্ট ইনডেফিনিটে লিখবে, তাহলে কি লিখবে, হি ডিড নট, আচ্ছা এখানে হি ডিড নট ওয়েন্ট লিখবো না গো লিখবো, কমেন্ট সেকশনে বলো তো দেখি, যারা ভিডিওটি দেখছো ইউটিউবে, এখানে ডিড নট ওয়েন্ট লিখবো না গো লিখবো, দ্রুত কমেন্ট সেকশনে লিখো, আমি অপেক্ষা করছি। হি ডিড নট ওয়েন্ট অর গো, কি লিখবো, টু স্কুল, এখানে আমাদের কি লেখা উচিত, ওয়েন্ট লেখা উচিত না গো লেখা উচিত? সে স্কুলে যায়, সে আজ স্কুলে যায়নি, আচ্ছা তাহলে টুডে, এখানে ফুল স্টপ না দিয়ে টুডে দিয়ে দাও, আজ বলছে যেহেতু, তাহলে হি ডিড নট ওয়েন্ট অর গো টু স্কুল টুডে, কি হবে, ওয়েন্ট হবে না গো হবে? অবশ্যই অবশ্যই এখানে গো হবে, গো, ওয়েন্ট নয়। কেন নয়? কারণ দেখো এইখানে ডিড অলরেডি এইখানে পাস্ট টেন্সের দায়িত্বভার গ্রহণ করে নিয়েছে। আমি যখন তোমাদের ভার্বের পড়াটা পড়াবো না, আমাদের এখনও ভার্ব হয়নি, যদিও আজকে 7th ক্লাস আমরা ক্লজেসটাকে পড়েছি, তো সেই কারণে আমি যখন ভার্ব তোমাকে পড়াবো তখন এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইখানে যেহেতু পাস্ট টেন্স চলে এসছে, এখানে আর ওয়েন্ট করার দরকার নেই, তাহলে হি ডিড নট গো টু স্কুল টুডে, এখানে ওয়েন্ট ইউজ করবে না। ওকে, তাহলে সে আজ স্কুলে যায়নি, এর ইংরেজি কি হবে, হি ডিড নট গো টু স্কুল টুডে। ওকে, ভেরি গুড। তারপরে দাও একটু মুছে দিই, এগুলোকে নোট করবে কিন্তু, হ্যাঁ। আমার বইটি নতুন, আমার বইটি নতুন, তাহলে পরিষ্কার লেখো মাই বুক ইজ নিউ, মাই বুক ইজ নিউ। ওকে, ব্যাস, আমার বইটি নতুন, আর কিছু দরকার নেই। বাচ্চারা পার্কে খেলছে, বাচ্চারা পার্কে খেলছে, যেটা মানে ছেলেমেয়েরা যেটা ভুল করে সবাই কিন্তু জানে। দেখো আমি যদি বাচ্চাটি বলতাম বা একটা বাচ্চার কথা বলতাম তাহলে সেখানে আমি চাইল্ড লিখতাম, ঠিক? কিন্তু বাচ্চারা যখন বলেছে তাহলে এটা হচ্ছে আমার সিঙ্গুলার নাম্বার, এটা সিঙ্গুলার নাম্বার। আর যখন বাচ্চারা বলল তখন আমি কি লিখব, চিলড্রেন লিখব। কি লিখব, চিলড্রেন। তো চিলড্রেন মানে হচ্ছে প্লুরাল, এটার মানেই একাধিক বাচ্চার কথা বলা হচ্ছে। ওকে, কিন্তু অনেক সময় হয় কি, তাড়াহুড়োর কারণে বা মিসমাইন্ডের কারণে চিলড্রেনের সঙ্গে এস দিয়ে দিই আমরা, চিলড্রেন্স,
কিন্তু এমনটা হয় না, চাইল্ডস এমনটা হয় না। ওকে, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল। না চাইল্ডের সাথে এস লাগে, না চিলড্রেনের সাথে এস লাগে। মনে রেখো, এটা মাথায় রেখো লেখার সময়। তাহলে বাচ্চারা পার্কে খেলছে, তাহলে কি লিখবো? দ্য চিলড্রেন খেলছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য চিলড্রেন আর যেহেতু প্লুরাল ফর্ম তাই আর প্লুরাল ভার্ব নিতে হবে। প্লেয়িং, দ্য চিলড্রেন আর প্লেয়িং, কোথায় খেলছে? ইন দ্য পার্ক। ওকে, আচ্ছা। আর কি মান্থলি ফিজের কথা তোমাদের বললাম না, তো যারা ক্লাস করবে ভাবছো তাদের মান্থলি ফিজ হচ্ছে মাত্র 200 টাকা পার মান্থ। ওকে, পার মান্থ 200 টাকা মান্থলি ফিজ, কোনো অ্যাডভান্স নেই। চলো, আমি রাতে দেরি করে ঘুমাই, তাহলে আমি রাতে দেরি করে ঘুমাই, কি লিখবে? আমি ঘুমাই, সাবজেক্ট ভার্ব তো আগে লেখো। আই স্লিপ, আমি ঘুমাই দেরি করে, লেট। আই স্লিপ লেট, কখন? এটা এল, হ্যাঁ, আর এটা টি। আই স্লিপ লেট, কখন? অ্যাট নাইট, রাতে। আই স্লিপ লেট অ্যাট নাইট, অর্থাৎ আমি রাতে দেরি করে ঘুমাই। আশা করছি যারা আমার ক্লাসে আছো অলরেডি তারা এই জিনিসগুলোকে বুঝতে পারছো। চলো, সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, অনেক ভালো ভালো জিনিস কিন্তু আজকের এই এক্সাম্পলের মধ্যে, এই তোমাদের হোমওয়ার্কের মধ্যে রেখেছি, তোমরা বুঝতেই পারছো। যারা নতুন আছো, যারা ইউটিউবে ক্লাসটি দেখছো, তাদের জন্য বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে, তাহলে কি বলবে? কে অপেক্ষা করছে? সে। তাহলে সাবজেক্ট ভার্ব লেখো, হি ইজ ওয়েটিং। সে অপেক্ষা করছে, কার জন্য অপেক্ষা করছে? তার বন্ধুর জন্য। ফর হিজ ফ্রেন্ড। ওকে, তাহলে হি ইজ ওয়েটিং ফর হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সে নিজেই একটা সেন্টেন্সের মতন কাজ করতে পারে, সেটা আমরা এখানে দেখে নিলাম। এবার আমি তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজেরও এক্সাম্পল রেখেছি। দেখো সেই ডিপেন্ডেন্ট এক্সাম্পল কি হয় ডিপেন্ডেন্ট ক্লজের। এই ডিপেন্ডেন্ট ক্লজের কোনো ইন্ডিপেন্ডেন্ট মানে হয় না, এবং এরা একা বাক্যও গঠন করতে পারে না। ওকে, অর্থাৎ দিস নিড অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু কমপ্লিট দ্য মিনিং। এবং এই যেখানে যতগুলো বাক্য লেখা আছে, এই বাক্যগুলোর অর্থ কমপ্লিট করতে গেলে আমাকে একটা মেইন ক্লজ ব্যবহার করতে হবে। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ কি? যে ক্লজ মেইন ক্লজ ছাড়া ব্যবহার হতে পারে না, সেটাই ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে না? চলো, যখন আমি ছোট ছিলাম, এই যে কথাটা বললে তুমি, যখন আমি ছোট ছিলাম, তার মানে কি? যখন আমি ছোট ছিলাম তখন কি কোনো সেন্স কমপ্লিট হচ্ছে না। তো এইগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তবু এগুলো আমাদের ট্রান্সলেট করতে হবে, বাড়ির কাছে আমি দিয়েছিলাম, করো। তাহলে যখন আমি ছোট ছিলাম, কি লিখবে? when I was a child, যখন আমি ছোট ছিলাম, when I was a child। এবার কথা হলো, একটা বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ অনেকভাবে করা যেতে পারে, ঠিক, কিন্তু একটা কথা মাথায় রাখবে, অনুবাদ মানে কি বলতো? অনুবাদ মানে একটি ভাষা যেটা আমার বোঝার মানে যেটা অন্যরা বুঝতে পারছে না, সেই ভাষাটাকে তাদের ভাষাতে কনভার্ট করে দিচ্ছ। তাহলে বলো তো দেখি, এই অনুবাদের ভাষা সহজ হওয়া উচিত না কঠিন হওয়া উচিত? অবশ্যই অনুবাদের ভাষা সহজ হওয়া উচিত, কারণ একটা ভাষা মানুষ বুঝতে পারছে না বলেই তো তার অনুবাদটা সে দেখছে। তাহলে অনুবাদের ভাষাটা যদি আরো কঠিন হয়ে যায় তাহলে কি করে হবে? এই জন্য মাথায় রাখবা, ট্রান্সলেশন সব সময় সিম্পল হওয়া উচিত, একদম সিম্পল হওয়া উচিত। তাহলে যখন আমি ছোট্ট ছিলাম, when I was a child বলে কমা দিতে হবে, কারণ মেইন ক্লজ এখানে নেই, অর্থ কমপ্লিট হচ্ছে না। আবার দেখো, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তো মানে কি? যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি কিছু না কিছু তো তখন হবে, সেইটাই নেই, সেইটাই মেইন ক্লজ নেই এটা। তাহলে এটার ইংরেজি কি? ইফ ইউ ওয়ার্ক হার্ড, এর মানে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি? তাহলে নিশ্চয়ই কিছু না কিছু আছে। দেখো, কারণ সে অসুস্থ ছিল, মানে কি? কারণ সে অসুস্থ ছিল, তাহলে কি কিছু তো একটা ব্যাপার আছে, কিন্তু তার ইংরেজি কি হবে? কারণ সে অসুস্থ ছিল, বিকজ he was sick, কারণ সে অসুস্থ ছিল, কমা দিবে, তারপরে নিশ্চয় কিছু না কিছু আছে ব্যাপার। তারপর দেখো, যতক্ষণ না তুমি ফিরে আসো, যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে আসো, ইংরেজি কি? আনটিল ইউ কাম, পরিষ্কার কথা, আনটিল ইউ কাম ব্যাক, ফিরে আসা, আনটিল ইউ কাম ব্যাক, যতক্ষণ তুমি ফিরে আসো। তারপর নিশ্চয়ই এখানে একটা মেইন ক্লজ আছে।
যদি বৃষ্টি হয়, দেখো এই সমস্ত কথাগুলো দেখতে পাচ্ছ তো, এদের কোনো কমপ্লিট মিনিং নেই। যদি বৃষ্টি হয় তার মানে কি, তারপর কি কি, তাহলে যদি বৃষ্টি হয় এটার ইংরেজি কি করবে, ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। সে এত ক্লান্ত যে, সে এত ক্লান্ত যে, এটা আমরা গতদিনের ক্লাসেই শিখেছি তাই না, বলো? অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে এটা শিখেছি না, সে এত ক্লান্ত যে, এই যে এত যত, এটাকে কি করে করতে হয়, he was so tired that, এই that এর পর থেকে তারপর তোমায় কিছু না কিছু লিখতে হবে। তাহলে he was so tired that, সে এত অসুস্থ যে, বুঝতে পারলে? আচ্ছা তারপরে আসো, আমি জানি না কেন সে দেরি করছে, আমি জানি না কেন সে দেরি করছে, তাহলে কি লিখবে, আই ডোন্ট নো, বা আই ডু নট নো, ডোন্ট নো কনভারসেশনে ব্যবহার করা যেতে পারে, কিন্তু রাইটিংসে কখনো কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে নেই, তাই ডোন্ট নোর জায়গায় ডু নট লিখতে হবে। আই ডু নট নো, আমি জানি না, কি জানি না, হোয়াই হি ইজ লেট, আই ডোন্ট নো হোয়াই হি ইজ লেট, ঠিক আছে, হোয়াই হি ইজ লেট। এই সেন্টেন্সের দিকে তাকাও, আই ডোন্ট নো, এইটা হচ্ছে মেইন ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ। আমি কি জানি না, হোয়াই হি ইজ লেট, এই যে এই কথাটা আমি জানি না, তার মানে এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং কেমন ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ, নো এর অবজেক্ট হিসাবে বসছে, আর অবজেক্টের প্লেসে কে বসে, নাউন বা প্রোনাউন, তাই এটা একটা নাউন ক্লজও হয়ে গেল, বুঝতে পারলে? তারপরে দেখো, আমরা যেখানে বেড়াতে গিয়েছিলাম, আমরা যেখানে বেড়াতে গিয়েছিলাম, তাহলে কি, সেখানে কি, where we went for a trip, দেখো where we went for a trip, যেখানে আমরা একটা বেড়ানোর জন্য গেছিলাম। আবার খেয়াল করো এখানে কিন্তু আমরা ফর লিখছি, টু নয়, কারণ ট্রিপ মানে একটা ভ্রমণ, তাহলে আমি এই ট্রিপটা তো আমার ডেস্টিনেশন নয় ভাই, কোনো একটা প্লেস আমার ডেস্টিনেশন হতে পারে, কিন্তু ট্রিপটা তো আর ডেস্টিনেশন নয়, তাই এখানে ওয়েন্টের পর ফর লিখলাম। কিন্তু মাথায় রাখবে, গোয়ের পরে টু বসালেই তোমাকে ডেস্টিনেশন প্লেস বসাতে হবে। যখন দেখছো যে গোয়ের পরে আমার ডেস্টিনেশন প্লেস নেই, তখন ফর ইউজ করবা, ঠিক আছে? চলো, সে কাজ শেষ না করা পর্যন্ত, অর্থাৎ সে কাজ শেষ না করা পর্যন্ত, তার মানে কি, সে কাজ শেষ না করা পর্যন্ত, তার মানে কি, কিছু না কিছু একটা আছে তো মেইন ক্লজ, সেটাই নেই এখানে, তাই লেখো until he finishes, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ the work, until he finishes the work, অর্থাৎ তার কাজ শেষ না হওয়া পর্যন্ত, বা সে কাজ শেষ না করা পর্যন্ত, এই হচ্ছে মিনিং। আচ্ছা লাস্ট কি আছে, যদি তুমি আমাকে সাহায্য করো, তাহলে কি, যদি তুমি আমাকে সাহায্য করো, কিছু না কিছু মানে ইনকমপ্লিট থেকে যাচ্ছে, তাই লেখো if you help me, যদি তুমি আমায় সাহায্য করো তাহলে কিছু না কিছু একটা হবে। ওকে, তাহলে এই ছিল ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতেই পারছো ডিপেন্ডেন্ট ক্লজ কখনো সিঙ্গেলভাবে ব্যবহৃত হয়ে কখনো অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক আছে? আচ্ছা এবার আমরা ডিপেন্ডেন্ট ক্লজের যে তিনটি ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সেইগুলোর এক্সাম্পল দেখব। খেয়াল করো, প্রথমেই নাউন ক্লজ দেখছো, আমি জানি যে সে সত্য বলছে, আমি জানি যে সে সত্য বলছে, তাহলে এটাকে যখন আমরা ট্রান্সলেট করব লিখছি আই নো, এইটা আমার মেইন ক্লজ হয়ে গেল, আই নো, আমি জানি। এবার জিজ্ঞেস করো আমি কি জানি, তাহলে ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করো, কে কি দিয়ে প্রশ্ন করো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, অবজেক্ট খুঁজে পাবে। তাহলে এইখানে অবজেক্টের প্লেস, এই অবজেক্টের প্লেসে যদি কিছু বসে তাহলে কি হবে, আমরা শিখেছি যে সাবজেক্ট আর অবজেক্টের প্লেসে নাউন ছাড়া অন্য কিছু বসে না। এবার তোমরা বলবো দাদা প্রোনাউন তো বললে না, আরে ভাই নাউন যা প্রোনাউনও তাই, তাহলে আলাদা করে বলার দরকার নেই, যেখানে নাউন বসবে সেখানে বাই ডিফল্ট প্রোনাউনও বসবে। তাহলে অবজেক্টের প্লেসে নাউন বা প্রোনাউন ছাড়া কিছু বসে না, তাহলে এখানে যদি আমি কোনো ক্লজ বসাই তাহলে সেই ক্লজটাও চোখ কান বুঝে কি হয়ে যাবে, নাউন ক্লজ হয়ে যাবে। তাহলে আমি জানি, কি জানি দ্যাট হি ইজ টেলিং দ্য ট্রুথ, আমি জানি সে সত্যি কথা বলছে। ওকে, আই নো দ্যাট হি ইজ টেলিং দ্য ট্রুথ। ক্লিয়ার হলো, বোঝা গেল, সাবাস। তুমি যা বললে তা আমি বিশ্বাস করি না, তাহলে তুমি যা বললে আমি বিশ্বাস করি না। খেয়াল করো সেন্টেন্সটাকে, সবার আগে বলো
যে তুমি যা বললে, এই কথাটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। এই যে তুমি যা বললে আমার সাবঅর্ডিনেট ক্লজ। তা আমি বিশ্বাস করি না, এই যে আমি বিশ্বাস করি না এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি বিশ্বাস করি না কি লিখবে? আই ডু নট বিলিভ, আই ডু নট বিলিভ, আমি বিশ্বাস করি না। এবার প্রশ্ন করো আমি কি বিশ্বাস করি না, তার উত্তরে পাবে যে তুমি যা বললে তা। হয়েছে? তার মানে হোয়াট ইউ সেড। ওকে, তাহলে আই ডু নট বিলিভ, আমি কি বিশ্বাস করি না, এই বিলিভের অবজেক্ট হিসাবে এইটা বসছে হোয়াট ইউ সেড। তাহলে অবজেক্ট হিসাবে যদি বসে তাহলে সেটা তো নাউন ক্লজই হবে। তাহলে যে নাউন ক্লজের এক্সাম্পল দেখছি আমরা এখানে, বুঝতে পারছি কি না? এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো শিখতে হবে। তারপরে চলো, আমরা জানি না সে কোথায় গেছে। ওকে, আমরা জানি না, দেখো আমরা জানি না এইটা হচ্ছে কি মেইন ক্লজ, সে কোথায় গেছে এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা জানি না সেটা লেখো উই ডু নট নো, উই ডু নট নো, আমরা জানি না। এবার নোকে, নো হচ্ছে ভার্ব, তো নোকে প্রশ্ন করো আমরা কি জানি না। এই যে কি জানি না তার মানে এটা অবজেক্টের প্লেস, নো এর অবজেক্ট হিসাবে বসাতে চাইবে যা কিছু বসাবে। তাহলে কি লিখবে? হোয়ার হি, উই ডু নট নো হোয়ার হি হ্যাজ গন, সে কোথায় গেছে আমরা জানি না। তাহলে এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ এবং নো এর অবজেক্ট হিসাবে যেহেতু বসছে তাই এটা নাউন ক্লজ। আশা করছি আমরা এগুলো বুঝতে পারছি। ঠিক। আমি বুঝতে পারছি না সে কেন এত দেরি করছে। এই দেখো আমি বুঝতে পারছি না এটা হচ্ছে মেইন ক্লজ, আর যে সে কেন এত দেরি করছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মেইন ক্লজটাকে আগে লেখো, আমি বুঝতে পারছি না, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আই ডু নট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না বা আমি বুঝতে পারি না। ওকে, এখানে কখনো দেখো আমি বুঝতে পারছি না এটাকে কিন্তু আই অ্যাম নট আন্ডারস্ট্যান্ডিং এমনটা করবে না, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড এমন একটা শব্দ, এটাকে স্টেটিভ ভার্ব বলা হয়, স্টেটিভ। ওকে, অর্থাৎ যা একটা স্টেট, একটা অবস্থাকে বোঝায়। আমি জানলে জানি, না জানলে জানি না, আমি জানছি এমন কোনো দিন হয় নাকি? মানে আন্ডারস্ট্যান্ডকে কন্টিনিউয়াস ফর্মে লেখা হয় না। আন্ডারস্ট্যান্ডকে যখন কন্টিনিউয়াস ফর্মে লিখবা না তখন সেটা ভালো ইংরেজি হবে না। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং তার মানে আমি বুঝছি বা আমি বুঝতে থাকছি কিছু, এমনটা হয় না কখনো। ওকে, তাহলে আই ডু নট আন্ডারস্ট্যান্ড মানেই আমি বুঝতে পারছি না। ওকে, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, কি বুঝতে পারছো না, কেন সে এত দেরি করছে। তাহলে লিখো ওয়াই হি ইজ সো লেট, why he is so late হয়ে গেল। তাহলে আই ডু নট আন্ডারস্ট্যান্ড এটা মেইন ক্লজ আর এর সাথে সাবঅর্ডিনেট ক্লজ। প্রশ্ন করো আমি কি বুঝতে পারছি না, কি দিয়ে কোয়েশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে অবজেক্টের প্লেসে বসেছে তো এটা নাউন ক্লজ। আশা করছি বুঝতে পারছি এগুলো আমরা। তারপরে দেখো সে কোনো কিছু, যে কোনো কিছু সম্ভব যদি তুমি চেষ্টা করো। খুব ভালো, দেখো যে কোনো কিছু সম্ভব, যে কোনো কিছুর ইংরেজি কি? হোয়াট এভার, হোয়াট এভার। তাহলে হোয়াট এভার এটা হলো আমার সাবজেক্ট, হোয়াট এভার মানে যে কোনো কিছু। তাহলে হোয়াট এভার সম্ভব, ইজ পসিবল, হোয়াট এভার ইজ পসিবল হয়ে গেল, হোয়াট এভার ইজ পসিবল। এইবার বলো যে কোনো কিছু সম্ভব, সেই এই যে পসিবল, কি পসিবল, পসিবলকে জিজ্ঞেস করো তো কি পসিবল, পসিবলটা কি? পসিবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা নাউন ক্লজের মধ্যে আমি তোমাদেরকে পড়িয়েছি যে অ্যাডজেক্টিভকে কমপ্লিমেন্ট করার জন্য আমরা নাউন ক্লজ ব্যবহার করি, পড়েছি না আমরা? আমি তোমাদের শিখিয়েছিলাম যে অ্যাডজেক্টিভকে মানে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে আমরা দুটো জিনিস ব্যবহার করতে পারি, এক হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ আর একটা হচ্ছে নাউন ক্লজ। মনে পড়ছে? আমরা দেখো নাউন ক্লজের দিনই এটা আমরা পড়েছি যে অ্যাডজেক্টিভকে কমপ্লিমেন্ট করতে অর্থাৎ অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করতে আমরা দুটো জিনিস ব্যবহার করে থাকি, হয় আমরা প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করি, না হলে আমরা নাউন ক্লজ ব্যবহার করি। তাহলে যেহেতু এটা নাউন ক্লজ শিখছি এক্সাম্পল, তাহলে নাউন ক্লজ ইউজ করব। তাহলে হোয়াট এভার ইজ পসিবল কি করলে? ইফ ইউ ট্রাই, ইফ ইউ ট্রাই। দেখো এই ইফ ইউ ট্রাই কথাটি যদি তুমি চেষ্টা করো তবেই এটি পসিবল। তাহলে এই পসিবলের অর্থ কমপ্লিট করছে, তাহলে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে এটাকে আমরা ব্যবহার করছি। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? এই গ্রামারের এই জিনিসগুলোকে যদি ভালো করে আমরা রপ্ত না করি তাহলে আমরা মুখস্থ করে আর কতদিন চালাবো বলো?
মুখস্থ করে তো একজন ভালো রাইটার হওয়া যায় না, তাই না? আর এগুলো আমাদের শিখতে হবে। এই জন্য যারা এই ব্যাচটাতে এনরোল করতে চাচ্ছ তারা অবশ্যই 7001009146 নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না ভাই, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? মান্থলি ফিজ মাত্র 200 টাকা রাখা হয়েছে, ঠিক? চলো, তোমাদের আগামী যে পরীক্ষাগুলো রয়েছে তাদের আগেই আমাদের রাইটিংসের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু, ওকে? আচ্ছা, মুছে দিই তাহলে। চলো, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার এটা তারা স্বীকার করলো যে তারা ভুল করেছে। তাহলে দেখো, তারা স্বীকার করলো যে তারা ভুল করেছে, তাহলে এর মধ্যে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ কোনটা? এই যে তারা স্বীকার করলো, এইটা হচ্ছে মেইন ক্লজ। আর যে তারা ভুল করেছে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে তারা স্বীকার করলো ইংরেজি কি? দে। তারা স্বীকার করলো মানে অ্যাডমিটেড, দে অ্যাডমিটেড, দুটো টি ইডি, দে অ্যাডমিটেড, তারা স্বীকার করলো। এবার কি স্বীকার করলো? অ্যাডমিটেড, ট্রানজিটিভ ভার্ব। প্রশ্ন করো তারা কি স্বীকার করলো? দ্যাট দে মেড আ মিস্টেক, তারা ভুল করেছে, ওকে? তাহলে দেখো, দ্যাট দে মেড আ মিস্টেক, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেমন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? এই অ্যাডমিটের অবজেক্ট হিসাবে বসছে, তার মানে এটা নাউন ক্লজ। ক্লিয়ার? ভেরি গুড। তারপর চলো, আমি জানতে চাই কে আমার বইটি নিয়েছে। আমি জানতে চাই কে আমার বইটি নিয়েছে। তাহলে আমি জানতে চাই এইটা হচ্ছে আমার মেইন ক্লজ। এই যে কে আমার বইটি নিয়েছে এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো এর মানে আমি জানতে চাই। এবার আমি কি জানতে চাই? দেখো, এই যে টু নো, এই টু নোটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? ইনফিনিটিভ নাউনের মতন কাজ করে। কি করে বুঝলে নাউনের মতন কাজ করে? ওয়ান্ট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রূপে এখানে বসেছে। তাহলে অবজেক্টের প্লেসে সাবজেক্ট নাউন প্রোনাউন ছাড়া কেউ বসে না, তাই ইনফিনিটিভ যদি এই অবজেক্টের প্লেসে বসে তাহলে সে নাউনই হবে, সেই অর্থে ইনফিনিটিভ নাউন হলো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই ইনফিনিটিভ যেহেতু ভার্ব থেকেই সৃষ্টি হয়েছে, তাই এর মধ্যে অবশ্যই ভার্বের কোয়ালিটি থাকবে, ভার্বাল টেন্ডেন্সি এর মধ্যে থাকবে। আর ভার্বের টেন্ডেন্সি কি? ভার্বের টেন্ডেন্সি একটা অবজেক্টকে গ্রহণ করা, একটা অ্যাডভার্বকে গ্রহণ করা, বুঝতে পারলে? তাহলে যেহেতু এটা একটা ট্রানজিটিভ ভার্ব, তাই এ সবসময় চাইবে যে এর একটা যাতে অবজেক্ট হোক। তাহলে আই ওয়ান্ট টু নো হোয়াট, এই নো এর অর্থাৎ নো হচ্ছে, এটাকে আমরা বলবো এখানে নন মেইন ভার্ব। কি বলবো? নন মেইন ভার্ব, অর্থাৎ নন মেইন ভার্বের অবজেক্ট রূপেও আমরা নাউনকে ব্যবহার করি। তাহলে সেই নাউনের জায়গায় কোনো ক্লজ বসালে বাই ডিফল্ট নাউন ক্লজ হয়ে যাবে। তাহলে আই ওয়ান্ট টু নো, কে আমার বইটি নিয়েছে, আমি জানতে চাই কে আমার বইটি নিয়েছে, তাই না? তাহলে লেখো, আই ওয়ান্ট টু নো হু টুক মাই বুক, হু টুক মাই বুক, ফুল স্টপ। আমি জানতে চাই কে আমার বইটি নিয়েছে। তাহলে এইখানে দেখো, এই যে হু টুক মাই বুক, এটা কিন্তু ওয়ান্টের অবজেক্ট নয়, এটা টু নো এর অবজেক্ট, এটা নন মেইন ভার্বের অবজেক্ট, এটা বুঝতে পারলে? তার মানে এটা নাউন ক্লজ। ক্লিয়ার? ওকে। তুমি কি ভাবছো তা আমাকে বলো। এই দেখো, তুমি কি ভাবছো, এই যে তুমি কি ভাবছো এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর সেই বিষয়টা আমাকে বলো এটা হচ্ছে মেইন ক্লজ। বুঝতে পারলে? তুমি কি ভাবছো দুভাবেই লেখা যেতে পারে। এটাকে তুমি লিখতে পারো যে হোয়াট আর ইউ থিঙ্কিং, হ্যাঁ, ইজ টু, আচ্ছা এটাকে এভাবে না লিখে এভাবে লেখো। এক মিনিট দাঁড়াও, সহজ করে দিই আরো। তুমি কি ভাবছো সেটা আমাকে বলো। তাহলে এইভাবে আমি বলি, লিখি, আমাকে বলো মেইন ক্লজ বলেছি, তাহলে এরকম লেখো, টেল মি, আমাকে বলো। এবার তুমি বলবে দাদা টেল তো ভার্ব, মি হলো অবজেক্ট, সাবজেক্ট কোথায় গেল? আচ্ছা, তুমি কি ভাবছো তা আমাকে বলো, এই যে তুমি আমাকে বলো বললে এখানে সাবজেক্ট তো ইউই থাকবে না অলওয়েজ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝেছো ভাই? যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্ট থাকে অলওয়েজ, তাই ওটা আন্ডারস্টুড, ওটাকে লিখতে হয় না, তাই এখানে আমি ইউটা লিখলাম না, বুঝেছো? টেল মি দিয়ে শুরু করলাম, টেল মি, আমাকে বলো। কে বলবে? তুমি কি ভাবছো সেটা বলো। তাহলে তুমি কি ভাবছো সেটাকে আমাকে থার্ড পারসন বলবে, সেকেন্ড পারসন তুমিই তো আমাকে বলবে। তাহলে বল টেল মি, এবার সাবঅর্ডিনেট ক্লজটা ঢোকাও যে হোয়াট ইউ আর
thinking, what you are thinking, tell me what you are thinking, তুমি কি ভাবছো। তাহলে টেল এর অবজেক্ট হিসাবে এটা বসছে, ডাইরেক্ট অবজেক্ট, তাও আবার ডিও, ডাইরেক্ট অবজেক্ট, তার মানে নাউন ক্লজ। ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? ওকে, আমাদের জানা দরকার কবে পরীক্ষা হবে। এই দেখো, আমাদের জানা দরকার, এটা হচ্ছে মেইন ক্লজ, আর কবে পরীক্ষা হবে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে আমাদের জানা দরকার ইংরেজি কি? আমাদের জানা দরকার ইংরেজি হচ্ছে উই নিড টু নো, উই নিড টু নো, এর মানে আমাদের জানা দরকার। হয়ে গেল। এবার এই মেইন ক্লজের পরে সাবঅর্ডিনেট ক্লজ কি আছে? কবে পরীক্ষা হবে। তাহলে when the exam will be held, when the exam will be held, কখন এক্সাম হবে। প্যাসিভ ভয়েস করলাম, কারণ পরীক্ষা তো নিজে ঘটতে পারে না, পরীক্ষাকে ঘটানো হবে, তাই প্যাসিভ ভয়েস হয়ে গেল এখানে। তাহলে উই নিড টু নো when the exam will be held। ক্লিয়ার? তারপরে এটি গুরুত্বপূর্ণ যে আমরা সময় মতো কাজ শেষ করি। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ যে, মেইন ক্লজ কোনটা? এই যে এটি গুরুত্বপূর্ণ, এটি হয় গুরুত্বপূর্ণ, এটা মেইন ক্লজ। যে আমরা সময় মতো কাজ শেষ করি এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে লেখো, এটাকে লেখো, কোথা থেকে লিখবো এটা? এখানেই লিখি। হ্যাঁ, লেখো, ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ। আবারও দেখো, ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের অর্থ কি কমপ্লিট হচ্ছে? আমি যদি এইখানে ফুল স্টপ দিয়ে দিই, ইট ইজ ইম্পর্ট্যান্ট বলে ফুল স্টপ দিয়ে দিই, তাহলে এই বাক্যের মধ্যে কোনো সেন্স আছে? কি ইম্পর্ট্যান্ট? প্রশ্ন আসছে না, কি ইম্পর্ট্যান্ট? তাহলে এই ইম্পর্ট্যান্টের অর্থ প্রকাশ করার জন্য, অর্থাৎ অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করার জন্য তার কমপ্লিমেন্ট হিসাবে আমি দুটো জিনিসকে ব্যবহার করতে পারি। একটু আগেই বলেছি দুটো জিনিস কি কি, কমেন্ট সেকশনে লেখো তো কি কি বলেছিলাম। একটা অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করার জন্য, অর্থাৎ অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসাবে আমি দুটো জিনিসকে ব্যবহার করতে পারি। কি কি সেটা? এক বলেছিলাম প্রেপোজিশনাল ফ্রেজ, আর এক বলেছিলাম কি? নাউন ক্লজ। তো এখানে আমরা যেহেতু নাউন ক্লজ শিখেছি, নাউন ক্লজ দিয়ে দেবো। তাহলে ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ যে, দ্যাট আমরা সময় মতন কাজ শেষ করি। কারা শেষ করি? আমরা। উই ফিনিশ, উই ফিনিশ, আমরা শেষ করি কি? কাজ, দ্য ওয়ার্ক, উই ফিনিশ দ্য ওয়ার্ক সময় মতো, অন টাইম, অন টাইম। এবার মনে হতে পারে দাদা ইন টাইম নয় কেন? ইন টাইম মানে সময়ের মধ্যে, মানে একটা টাইম তোমাকে বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে, আর অন টাইম মানে এক্স্যাক্ট ডেটে যে টাইম দেওয়া হচ্ছে সেই টাইমে শেষ হয়ে যাচ্ছে কাজটি। বুঝা গেল? আরেকবার শোনো, যদি আমি এখানে ইন টাইম বলতাম তাহলে কি হতো, আর অন টাইম বললে কি হয় এটা একটু বুঝে নাও। ধরো কাজ শেষ করা হবে 12 PM কাজ শেষ হবে, ধরো টাইম বেঁধে দেওয়া আছে। যদি তুমি কাজটি 10 AM এর মধ্যে বা 11 AM এর মধ্যে কাজটি যদি শেষ করতে, তাহলে তুমি বলতে ইন টাইম, অর্থাৎ একদম মানে কাজ শেষ করার যে এন্ড পয়েন্ট, সেইখানে যখন তুমি তার মধ্যে কোনো একটা সময়ে কাজ শেষ করছো তখন তুমি ইন টাইম বলবে। আর যদি তোমার কাজটি একদম 12টাতেই গিয়ে শেষ হয় তখন তুমি অন টাইম বলবে। ওকে, যে আউটলাইন বা যে ডেডলাইন আমায় দেওয়া হয়েছে সেই ডেডলাইনে গিয়ে আমার কাজ শেষ হচ্ছে, সেই ক্ষেত্রে অন টাইম বলবো। তো বাক্যের সেন্সটা তাই দেখো, যে আমরা সময় মতন কাজ শেষ করি। এটা গুরুত্বপূর্ণ যে আমরা সময় মতন কাজ শেষ করি, তার মানে আমার যেটা টাইম দেওয়া আছে সেই টাইমে আমি কাজটা শেষ করে দিই, তাই এখানে অন টাইম লিখলাম, ইন টাইম নয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে সব নাউন ক্লজের এক্সাম্পলস কিন্তু আমরা দেখতে পেলাম। এইবার আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল দেখব। অ্যান্ড দেন তারপরে না আমাদের কাছে কতগুলো প্যারাগ্রাফও, আমি 3টে প্যারাগ্রাফও তোমাদেরকে দিয়েছিলাম, সেটাও কিন্তু শিখব। সো খুব খুব গুরুত্বপূর্ণ ক্লাসটি কিন্তু। হ্যাঁ, চলো। আর যদি ক্লাসটি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছো তারা একবার লাইক করে দিও, ঠিক আছে? ওকে, চলো। অ্যাডজেক্টিভ ক্লজ দেখো, এখানে যা কিছু আছে সব অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল দিয়ে রেখেছি 10টি। তাহলে এখানে কি দেওয়া হয়েছে যে এটি সেই বই যা আমি গতকাল কিনেছি। ওকে, এটি সেই বই যা আমি গতকাল কিনেছি। তাহলে লেখো এটি সেই বই, এটা হচ্ছে আমার মেইন ক্লজ, এটি আমার মেইন ক্লজ। আর এই বইটিকে ডেসক্রাইব করছে, কোন বই? যা আমি গতকাল কিনেছি। এই যে যা আমি গতকাল কিনেছি, এটা দেখো এই বইটাকে ডেসক্রাইব করছে। তাহলে এটা কি হয়ে গেল?
যদি কোনো নাউনকে কেউ ডেসক্রাইব করে বা মডিফাই করে তখন তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। আর যদি কোনো ফ্রেজ তাকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। আর যদি কোনো ক্লজ তাকে ডেসক্রাইব করে তখন অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তাহলে লেখো দিস ইজ দ্য বুক, এটি সেই বই। দিস ইজ দ্য বুক, এটি সেই বই। কোন বই? কোন বই? বইটি সম্পর্কে কোনো ধারণাই নেই। তাহলে কোন বই? যা আমি গতকাল কিনেছি। দ্যাট আই বট ইয়েস্টারডে। দেখো এই দ্যাট আই বট ইয়েস্টারডে এই কথাটির মাধ্যমে এই বইটিকে ডেসক্রাইব করলে তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হলো। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ ক্লজ কয় প্রকার বলেছিলাম বলো? অ্যাডজেক্টিভ ক্লজ ছিল 3 প্রকার: ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ আর সিচুয়েশনাল অ্যাডজেক্টিভ ক্লজ, বা এটাকেই অন্যভাবে বলতে গেলে আইডেন্টিফাইং, নন আইডেন্টিফাইং বলা হয়, তাই না? খেয়াল রেখো বিষয়গুলোকে। যে ছেলেটি প্রথম হয়েছে সে খুব মেধাবী। তাহলে এখানে মেইন ক্লজ কোনটা? এখানে মেইন ক্লজ কোনটা? মেইন ক্লজ হচ্ছে ছেলেটি খুব মেধাবী, এটা হচ্ছে মেইন ক্লজ। আর কোন ছেলেটি খুব মেধাবী? যে ছেলেটি প্রথম হয়েছে। অর্থাৎ এই যে ছেলেটি প্রথম হয়েছে সে হচ্ছে এই ছেলেটিকে ডেসক্রাইব করছে, তাই এই বিষয়টা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ সাবঅর্ডিনেট ক্লজ, কারণ বয়টিকে ডেসক্রাইব করছে। কিন্তু মেইন ক্লজ হচ্ছে ছেলেটি খুব মেধাবী। তাহলে এইভাবে লেখো দ্য বয়। কোন বয়? কোন বয়ের কথা হচ্ছে? হু কেম ফার্স্ট, যে প্রথম হয়েছে। তাহলে দেখো দ্য বয় কোন ছেলেটি? হু কেম ফার্স্ট, যে প্রথম হয়েছে। ইজ ভেরি ইন্টেলিজেন্ট। একবার কমেন্ট সেকশনে তোমরা লিখো এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে দেখো দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এটা মেইন ক্লজ। আর এই বয়কে ডেসক্রাইব করার জন্য বয়টা কে? কোন ছেলেটি ইন্টেলিজেন্ট? হু কেম ফার্স্ট, যে প্রথম হয়েছে। তার মানে এটা এই বয়কে ডেসক্রাইব করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? বুঝতে পারছি তো আমরা? সাবাস। আমি সেই ব্যক্তির সাথে দেখা করেছি যে আমাকে সাহায্য করেছিল। দেখো আমি যে ব্যক্তির সাথে দেখা করেছি, এটা মেইন ক্লজ। আর যে আমাকে সাহায্য করেছিল এই সমস্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এভাবে এটাকে লেখো যে আই মেট দ্য পারসন, আমি লোকটির সাথে সাক্ষাৎ করেছি। এবার প্রশ্ন করো কোন লোকটি? এখানে কোন লোকটি? এই পারসনটি কে? তার জন্য লেখো হু হেল্পড মি, যে আমায় সাহায্য করেছিল। তাহলে আই মেট দ্য পারসন হু হেল্পড মি, এই হু হেল্পড মির মাধ্যমে কি করছো? এই পারসনটাকে আইডেন্টিফাই করছো, এই পারসনটাকে ডেসক্রাইব করছো। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল, তাই না? ওকে, যে লোকটি এখানে বসে আছে সে আমার শিক্ষক। তাহলে দেখো লোকটি আমার শিক্ষক, এটা হচ্ছে মেইন ক্লজ। লোকটি আমার শিক্ষক, এটা হলো মেইন ক্লজ। আর যে এখানে বসে আছে এই কথাটি এই লোকটিকে বলছে। কোন লোকটি আমার শিক্ষক? আরে যে লোকটি এখানে বসে আছে, তাহলে যে এখানে বসে আছে এই কথাটি দিয়ে আমি এই লোকটিকে ডেসক্রাইব করছি, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কি করে লিখবো এই পার্টটাকে? এই পার্টটাকে লিখবো যে দ্য ম্যান ওকে ইজ মাই টিচার, অর্থাৎ এই লোকটি আমার শিক্ষক। ক্লিয়ার হলো? তাহলে দ্য ম্যান ইজ মাই টিচার, লোকটি আমার শিক্ষক হয়ে গেল। এবার কোন লোকটি? লোকটিকে ডেসক্রাইব করছে কে? এই দেখো হু ইজ সিটিং হিয়ার, যে এখানে বসে আছে। এই যে হু ইজ সিটিং হিয়ার এই কথাটি দিয়ে কি এই ম্যানটিকে ডেসক্রাইব করলে না, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি তো বিষয়গুলো আমরা? সাবাস। চলো 4 পর্যন্ত হলো না? আচ্ছা, তাহলে বাকিটা মুছে দিই, তারপরে আবার করছি নেক্সট। চলো দেখো, এটি সেই জায়গা যেখানে আমি আমার ছোটবেলা কাটিয়েছি। ওকে, এটি হলো সেই জায়গা যেখানে আমি আমার ছোটবেলা কাটিয়েছি। তাহলে মেইন ক্লজ কোনটা? এটি সেই জায়গা, এটা হলো মেইন ক্লজ। কোন জায়গা? যেখানে আমি আমার ছোটবেলা কাটিয়েছি। এই যে যেখানে আমি আমার ছোটবেলা কাটিয়েছি এই পুরো পার্টটা দিয়ে এই জায়গাটিকে ডেসক্রাইব করে দিচ্ছি, তাই নয় কি?
তাহলে মেইন ক্লজের এই জায়গাটি নাউন, তো জায়গা প্লেস মানে নাউন, তাহলে এটাকে ডেসক্রাইব করছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কিভাবে লিখবে এটাকে? এভাবে লেখো, দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য প্লেস, এটি সেই জায়গা। কোন জায়গা? কোন জায়গা? দেখো, where I spent, spent কাটিয়েছি, my childhood, ওকে। দেখো, তাহলে দিস ইজ দ্য প্লেস where I spent my childhood, এটি সেই জায়গা। কোন জায়গা? এইটার সম্পর্কে দেখো, এইটা আমাদের বলে দিচ্ছে যে where I spent my childhood, যেখানে আমি আমার বাল্যকাল কাটিয়েছি সেই জায়গার কথা বলা হচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। বুঝতে পারছি তো আমরা এগুলো? সাবাস। আমার বাবা সেই মানুষ যিনি আমাকে সব কিছু শিখিয়েছেন। খেয়াল করবে, আমার বাবা সেই মানুষ যিনি আমাকে সব কিছু শিখিয়েছেন। তাহলে আমার বাবাই সেই লোক। কোন লোক? মেইন ক্লজটি কোনটি? মেইন ক্লজটি হচ্ছে আমার বাবাই সেই লোক, অর্থাৎ মাই ফাদার ইজ দ্য ম্যান, মাই ফাদার ইজ দ্য ম্যান। কোন ম্যান? মাই ফাদার ইজ দ্য ম্যান। কোন ম্যান? হু টট মি এভরিথিং, হু টট মি এভরিথিং, যে আমায় সব কিছু শিখিয়েছে। এই যে হু টট মি এভরিথিং, এই কথাটি দিয়ে কাকে ডেসক্রাইব করলে তুমি? এই দ্য ম্যানটিকে না। তাই এটি কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? সাবাস। তারপর কি? আমরা সেই স্কুলে গিয়েছিলাম যেখানে আমার বাবা পড়েছেন। বেশ, তাহলে আমরা সেই স্কুলে গিয়েছিলাম। এবার প্রশ্ন করো তো, কোন স্কুলে? এই যে কোন স্কুলে দিয়ে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাচ্ছ যেখানে আমার বাবা পড়েছেন। তার মানে এই যে যেখানে আমার বাবা পড়েছেন, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কাকে ডেসক্রাইব করবে? এই স্কুলটিকে। বুঝেছো? তাহলে আগে মেইন ক্লজটাকে লেখো, এটাকে আমরা এইখান থেকে লিখি। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা ভিজিট করেছিলাম, তাহলে লেখো উই ভিজিটেড দ্য স্কুল। এখন কথা হলো, উই ভিজিটেড দ্য স্কুল, কোন স্কুল? কোন স্কুল? স্কুলটা কোনটা? where my father studied, তার মানে যেখানে আমার বাবা পড়েছেন। এই যে where my father studied, যেখানে আমার বাবা পড়েছেন, মানে কোথায়? এই স্কুলটাকে ডেসক্রাইব করছে না? তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে যতগুলো নাউনকে ডেসক্রাইব করা হচ্ছে, দেখো প্লেসের আগে দা, এই ম্যানটির আগে দা, স্কুলের আগে দা। মনে রাখবে অ্যান্টিসিডেন্টকে যখন ডেসক্রাইব করা হয় আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে না, তখন সেই অ্যান্টিসিডেন্টের আগে অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসবে, অন্য কোনো আর্টিকেল বসবে না। এক্সামিনার কিন্তু এই জায়গা থেকে আমাদের এরর কারেকশনের মধ্যে প্রশ্ন করে। ঠিক আছে? আচ্ছা, এগুলো সব নোট আমি কিন্তু তোমাদের থিওরি ক্লাসে করিয়ে দিয়েছি, তাই না? ওকে। আমি সেই বন্ধুদের ভালোবাসি যারা আমাকে সব সময় সাহায্য করে। দেখো, আমি বন্ধুদেরকে ভালোবাসি। এখন কোন বন্ধুদেরকে? যারা আমাকে সব সময় সাহায্য করে। তাহলে আমি বন্ধুদের ভালোবাসি, এইটা আমার মেইন ক্লজ হবে। তাহলে লেখো, আই লাভ দ্য ফ্রেন্ডস। এখন কথা হলো, কোন ফ্রেন্ডস? আমি কোন ফ্রেন্ডসদের ভালোবাসি? হু অলওয়েজ হেল্প মি, যারা সর্বদা আমাকে সাহায্য করে। এই যে হু অলওয়েজ হেল্প মি দিয়ে কাকে ডেসক্রাইব করলে? এই ফ্রেন্ডসদেরকে। তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? সাবাস। চলো, আর দুটো আছে না এখানে। চলো, সে এমন একজন ডাক্তার যিনি খুব দয়ালু। সে এমন একজন ডাক্তার, কিভাবে লিখবে? সে এমন একজন ডাক্তার। দেখো, সে এমন একজন ডাক্তার যিনি খুব দয়ালু। তাহলে আমি লিখব, সে একজন ডাক্তার। কেমন ডাক্তার? যে খুব দয়ালু। তাই দেখো, আগে মেইন ক্লজ লিখছি, হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। দেখো, আমি এইরকম করে তোমাদের বহু প্র্যাকটিস করাবো, বহু এক্সাম্পল প্র্যাকটিস করাবো। আর এই বহু এক্সাম্পল যখন প্র্যাকটিস হবে না ভাই, আমার কথা বিশ্বাস করো, তোমাদের রাইটিংসের ক্ষেত্রে নিজেদের থেকে লেখা শিখে যাবে। ইট ইজ মাই গ্যারেন্টি। ওকে,
চলো, হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। তিনি কোন ডাক্তার, কেমন ডাক্তার, কি ডাক্তার, ডাক্তার সম্পর্কে কোনো ধারণাই নেই, তাই এই ডাক্তারকে ডেসক্রাইব করার জন্য আমি একটা ক্লজ আনবো। সেই ক্লজটা তাহলে নিশ্চিত রূপে ডাক্তার যেহেতু নাউন, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। তাহলে হি ইজ আ ডক্টর, কেমন, হু ইজ ভেরি কাইন্ড, যে খুব দয়ালু। ওকে, তিনি হচ্ছেন একজন ডাক্তার, কেমন ডাক্তার তিনি, হু ইজ ভেরি কাইন্ড, যিনি খুব দয়ালু। এই কথাটি দিয়ে ডক্টরকে ডেসক্রাইব করা হচ্ছে, তাই এটি হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? ওকে, লাস্ট, এই শহর সেই স্থান যেখানে আমি বড় হয়েছি। দেখো, তাহলে এই শহর হচ্ছে সেই স্থান যেখানে আমি বড় হয়েছি। তাহলে এই শহরটি কোন স্থান, যেখানে আমি বড় হয়েছি। তাহলে যে যেখানে আমি বড় হয়েছি, এইটা এই স্থানটিকে ডেসক্রাইব করছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। মেইন ক্লজটা লেখো, এই শহরের সেই স্থান। দেখো, দিস সিটি ইজ দ্য প্লেস, দিস সিটি ইজ দ্য প্লেস, কোন প্লেস, দিস সিটি ইজ দ্য প্লেস, এই শহর সেই স্থান, তুমি লিখলে। এবার কোন শহর, এই প্লেসটাকে ডেসক্রাইব করবে। দেখো, হোয়ার, যেখানে, আই গ্রিউ আপ, যেখানে আমি বড় হয়ে উঠেছিলাম। ওকে, তাহলে দিস সিটি ইজ দ্য প্লেস হোয়ার আই গ্রিউ আপ, এই হোয়ার আই গ্রিউ আপ এই কথাটি দেখো এই প্লেসটিকে ডেসক্রাইব করছে, তার মানে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। ঠিক আছে, চলো এবার আমরা দেখছি অ্যাডভার্বিয়াল ক্লজের এক্সাম্পলস দেখব। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ খেয়াল করবে। যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেক কার্টুন দেখতাম। তাহলে দেখো, আমি কার্টুন দেখতাম, এটা আমার মেইন ক্লজ। আমি কার্টুন দেখতাম, মেইন ক্লজ। কখন কার্টুন দেখতাম, যখন আমি ছোট ছিলাম। এইভাবে ভাববে, একটা সেন্টেন্সের মধ্যে যদি মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আমরা খুঁজে না পাই, তাহলে কিন্তু বিপদ। একটা সেন্টেন্সের মধ্যে মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু খুঁজে পেতে শিখতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে দেখো, আমি অনেক কার্টুন দেখতাম, এটা মেইন ক্লজ। কখন, এই দেখো, ভার্বকে, অ্যাডভার্ব চিনি কি করে, যখন ভার্বকে আমি হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এইগুলো দিয়ে যখন প্রশ্ন করি, কোথায়, কখন, কেন, কিভাবে, কতটা, কেমন করে, এই সমস্ত দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাই, সেইগুলোই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে দেখো, আমি অনেক কার্টুন দেখতাম, কখন, যখন আমি ছোট ছিলাম। তাহলে এটাকে এভাবেও লিখতে পারো, আগে মেইন ক্লজ লিখতে পারো, তারপর সাবঅর্ডিনেট ক্লজ লিখতে পারো, কিন্তু আমি যেভাবে তোমাদের লিখে দিচ্ছি তোমরা চেষ্টা করে পরীক্ষাতে এভাবে লিখতে, তাহলে ভালো লাগবে। আমি এইখানে আগে সাবঅর্ডিনেট ক্লজটাকে লিখব। তাহলে দেখো, হোয়েন আই ওয়াজ আ চাইল্ড, অর্থাৎ যখন আমি ছোট ছিলাম, কমা মানে তখন, এখানে আর দেন দিবে না, কিন্তু কমা মানেই তখন, কমাই দেনের কাজ করছে। তাহলে হোয়েন আই ওয়াজ আ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম তখন আমি কি করতাম, এবার মেইন ক্লজ লিখব। আই ইউজড টু ওয়াচ, ইউজ টু মানে অতীতের অভ্যাসগত কাজের জন্য ইউজ টু ব্যবহার করা হয়। অতীতে অভ্যাসগত কোনো কাজ থাকছিল, সেটার জন্য ইউজ টু ব্যবহার করা হয়। তাহলে আই ইউজ টু ওয়াচ কি, a lot of cartoons, আমি অনেক কার্টুন দেখতাম ছোটবেলায়, হয়ে গেল। তাহলে এইটা কখন এই প্রশ্ন উত্তর দিচ্ছে, তাই এটা কি হয়ে গেল, অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার? যদি তুমি সকালে ওঠো তবে তুমি বেশি কাজ করতে পারবে। হ্যাঁ, তাহলে তুমি বেশি কাজ করতে পারবে, এইটা হচ্ছে মেইন ক্লজ। তুমি বেশি কাজ করতে পারবে, এটা হচ্ছে মেইন ক্লজ। এটার জন্য শর্ত কি, শর্ত বোঝাতে, দেখো কন্ডিশন বোঝাতেও কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লজও ব্যবহার করি। তুমি বেশি কাজ করতে পারবে, এটার শর্ত কি, এটার শর্ত হচ্ছে তুমি যদি সকালে ওঠো, অর্থাৎ তুমি যদি সকালে ওঠো তাহলেই তুমি বেশি কাজ করতে পারবে। তাহলে তুমি বেশি কাজ করতে পারবে, এটার শর্ত হচ্ছে তোমায় সকালে উঠতে হবে। তাহলে শর্ত বোঝালে এটা কি, এই পার্টটুকুন আমার অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে পড়বে। তাহলে কিভাবে লিখবো, কন্ডিশনাল ক্লজ যেভাবে শুরু হয় সেভাবে লিখো। if you wake up early, এখানে দেখো আর্লি মর্নিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, মর্নিং কথা ঠিকানে লেখার দরকার নেই, কারণ আমরা যখন জেগে উঠি আমরা সকাল সকাল জাগার কথা বলছি, তো সকাল সকাল জাগলে তো সকালেই উঠবো, আলাদা করে মর্নিং লেখার দরকার নেই।
কারণ ইংরেজি একটা ভাষা, লাইন বাই লাইন আমি যদি মানে করি তাহলে সেটা মোনোটোনাস হয়ে যাবে ভাই। তাহলে আচ্ছা ইফ হবে, এটা আই কেন, ইফ ইউ ওয়েক আপ আর্লি, অর্থাৎ তুমি যদি সকাল সকাল জেগে ওঠো তাহলে কি হবে, কমা মানে দেন, তাহলে কি হবে, দেন মানে তাহলে কি হবে, ইউ উইল বি able to do more work। দেখো you will be able to do more work, ঠিক আছে। তাহলে if you wake up early, তুমি যদি সকাল সকাল জেগে ওঠো, you will be able to do more work, তাহলে তুমি অনেক বেশি কাজ করতে পারবে। হয়ে গেল, শাবাশ। তারপর কি, যতক্ষণ না সে আসে আমি অপেক্ষা করব, এটাকে এখানে লিখবো, হ্যাঁ 3 নম্বরটা এখানে লিখবো, যতক্ষণ না সে আসে আমি অপেক্ষা করব। দেখো আমি কতক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না সে আসে, তাহলে আমি অপেক্ষা করব এটা হচ্ছে মেইন ক্লজ, কতক্ষণ, যতক্ষণ না সে আসে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আগে মেইন ক্লজটা লেখো আই। এবার দেখো এখানে শ্যাল উইল দুটো ইউজ করতে পারো, কিন্তু এখানে আমি উইল ইউজ করছি, কেন উইল ইউজ করছি, শ্যাল নয় কেন? আই এর পাশে শ্যাল বসে, উই এর পাশে শ্যাল বসে, আর বাকি সব জায়গায় উইল বসে, মনে রাখবে। একমাত্র ফার্স্ট পারসন আই উই এর পাশে শ্যাল বসে, বাকি সব জায়গায় উইল বসে। কিন্তু উল্টো কেসও হয়, যদি আমি জোর দিয়ে কোনো কথা বলি, এমফাসাইজ করি, হ্যাঁ, বা কথার মধ্যে যদি আমি একদম গুরুত্ব বাড়িয়ে দিই, তাহলে এটা চেঞ্জ হয়ে যায়, আই উই এর পাশে উইল বসে আর বাদবাকিগুলোর পাশে শ্যাল বসে, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি আই উইল ডু ইট, এর মানে আমি এটি করবই। আর যদি বলি আই শ্যাল ডু ইট, তার মানে আমি এটি করব, কথায় কোনো জোর নেই, ঠিক না? তাহলে এই ধরনের কথায় যতক্ষণ না সে আসে আমি অপেক্ষা করবো, এর মানে কি গো? এর মানে আমি দৃঢ় চিত্তে বলছি যতক্ষণ না সে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করবো, এটার মানে এটা, এই জন্য উইল ইউজ করছি, শ্যাল নয়। ক্লিয়ার? তাহলে আই শ্যাল ওয়েট মানে কি, আমি অপেক্ষা করবই, কতক্ষণ, যতক্ষণ না সে আসে, until he comes, আমি তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম, মেইন ক্লজ যদি ফিউচার টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, মনে পড়ছে? অ্যাডভার্বের ক্লাসে বলেছিলাম আমি, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ যখন পড়িয়েছি 3টে পয়েন্ট লিখিয়েছিলাম, টেন্সের কম্বিনেশনের 3টে পয়েন্ট, তার মধ্যে দেখবা লেখা আছে যে মেইন ক্লজটা যদি ফিউচার টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকে, তাই এখানে আনটিল হি উইল কাম নয়, আনটিল হি কামস লিখতে হবে, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা কোন পর্যন্ত হলো? 3 পর্যন্ত হলো। চলো তারপর এগুলোকে করি। চলো, আমি তাড়াতাড়ি খেয়েছি যেন আমি বাস ধরতে পারি। দেখো এখানে আগে বোঝার চেষ্টা করো যে আমার সাবঅর্ডিনেট ক্লজ কোনটি, মেইন ক্লজ কোনটি। এই যে আমি তাড়াতাড়ি খেয়েছি, এইটা আমার মেইন ক্লজ। এবার প্রশ্ন করো, কেন আমি তাড়াতাড়ি খেয়েছি? যেন আমি বাস ধরতে পারি, তাহলে এইটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। কারণ কেন দিয়ে প্রশ্ন করলে আমি তো এই পার্টটাই পাচ্ছি, বুঝতে পারছো? তাহলে আমি তাড়াতাড়ি খেয়েছি, এটা মেইন ক্লজ আর এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি তাড়াতাড়ি খেয়েছি, মেইন ক্লজটাকে লিখে ফেলো, আই ate quickly, QUICKLY। এর কথা হলো, দাদা আমি তাড়াতাড়ি খেয়েছি, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতন মনে হচ্ছে, তুমি পাস্ট কেন করলে? দেখো আবার বলছি, ইংরেজি হলো একটা ভাষা, ঠিক? এই একটা মাত্র সেন্টেন্স তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়নি, তাই তুমি বুঝতে পারছো না যে এর আগে কি আছে পরে কি আছে, বোঝা যাচ্ছে না। সেই কারণে আমি এটাকে সিম্পল পাস্টে নিয়ে গেছি। যদি তোমাদের মনে হয় যেখানে আই হ্যাভ ইটেন কুইকলি করতে পারো, কিন্তু সেটা ভালো ইংরেজি হবে না, ঠিক না? আই এট কুইকলি মানে আমি তাড়াতাড়ি খেয়েছি, কেন? সো দ্যাট I could, দেখো এটাকে পাস্ট করেছি বলে এখানে কুড করলাম, যদি এটা প্রেজেন্টে লিখতাম তাহলে এটা ক্যান করতাম, ঠিক আছে? তাহলে সো দ্যাট আই কুড বলেছিলাম না যে এটা পাস্ট টেন্সে থাকলে
এটাকে পাস্ট টেন্সে লিখতে হয় বা যে কোনো টেন্সে লেখা যায়, যদিও বলেছিলাম প্রেক্ষাপট বুঝতে হবে, আগে প্রেক্ষাপট বুঝে লিখতে হবে। তাহলে দেখো, আই এট কুইকলি সো দ্যাট আই কুড কি ক্যাচ দ্য বাস, আই কুড ক্যাচ দ্য বাস, যাতে করে আমি বাসটি ধরতে পারি। ওকে, তাহলে যে সো দ্যাট আই কুড ক্যাচ দ্য বাস, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। চলো তারপরে আসো, যদিও সে ধনী সে খুব সরল জীবনযাপন করে। ঠিক আছে, দেখো ধনী হলে কি হবে, মানুষ যদি ধনী হয় তাহলে তো তার ল্যাভিশ লাইফ লিড করা উচিত, হ্যাঁ, কিন্তু সে ধনী হওয়া সত্ত্বেও সরল সোজা সিম্পল জীবনযাপন করছে। তাহলে যে সে খুব সরল জীবনযাপন করে, এটা হচ্ছে আমার মেইন ক্লজ। ঠিক আছে, আর যদিও সে ধনী, এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে আমরা এভাবে লিখব, এটাকে এভাবে লিখব অলদো মানে যদিও, হি ইজ রিচ, অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী, তারপর মেইন ক্লজটি লিখব হি লিভস আ সিম্পল লাইফ, হি লিভস আ সিম্পল লাইফ, সে একটা সরল জীবনযাপন করে। হয়েছে, ভেরি গুড। যখন সে পড়াশুনো করে তখন সে গান শোনে না। দেখো, যখন সে পড়াশুনো করে তখন সে গান শোনে না, তাহলে এটা কিভাবে লেখো, যখন সে পড়াশুনো করে, এইটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। তখন সে গান, এই যে সে গান শোনে না, সে গান শোনে না, এটা হচ্ছে আমার মেইন ক্লজ। তাহলে এটাকে এইভাবে লেখো যে হোয়েন হি স্টাডিজ, যখন সে পড়াশুনো করে, কমা মানে তখন, তখন কি, হি ডাজ নট লিসেন টু মিউজিক, তখন সে গান শোনে। তাহলে হি ডাজ নট লিসেন টু মিউজিক, এটা হচ্ছে মেইন ক্লজ। আর কখন সে গান শোনে না, হোয়েন হি স্টাডিজ, যখন সে পড়াশুনো করে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? হয়ে গেল 6টা, আর নিচে 4টে বাকি। ঠিক, তাহলে মুছে দিয়ে নেক্সট করছি। আর যারা ইউটিউবে ক্লাস দেখছো না, কমেন্টে একটু লেখো যে এগুলো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আর যদি অবশ্যই ক্লাসে যদি জয়েন করতে চাও তাহলে আমায় হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, সে এত জোরে চিৎকার করলো যে সবাই ভয় পেয়ে গেল। এখানে মেইন ক্লজ কোনটা, দেখো এখানে সে এত জোরে চিৎকার করলো যে সবাই ভয় পেয়ে গেল। হ্যাঁ, তো এইখানে আমাদের মেইন ক্লজ হচ্ছে সে এত জোরে চিৎকার করলো, এটা মেইন ক্লজ। এখানে কম্প্যারিজনের কথা বলা হচ্ছে, তুলনা করা হচ্ছে। দেখো তাহলে কি লিখবো, হি শাউটেড সো লাউডলি, মানে সে এত জোরে চিৎকার করেছিল, দ্যাট যে এভরিওয়ান ওকে গট স্কেয়ার্ড, everyone got scared, SCARED। তাহলে দেখো, হি শাউটেড লাউডলি, এইটা হচ্ছে মেইন ক্লজ। সো দ্যাট এভরিওয়ান গট স্কেয়ার্ড, এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই পুরো বিষয়গুলো কিন্তু আমি তোমাদের ক্লাসে অ্যাডভার্বিয়াল ক্লজের 10খানা ইউজ আছে, সেই 10খানা ইউজ কিন্তু আমি শিখিয়েছি তোমাদের। ঠিক না, সেগুলোর সাথে এগুলোকে মার্জ করে করে পড়ো, বোঝার চেষ্টা করো। ওকে, আচ্ছা, যদি তুমি পড়াশুনো না করো তুমি ফেল করবে। তাহলে দেখো, তুমি ফেল করবে, এটা আমার মেইন ক্লজ। এবার কথা হলো, এই মেইন ক্লজকে প্রশ্ন করো, কেন তুমি ফেল করবে যদি তুমি পড়াশুনো না করো? তাহলে এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। তাহলে এটাকে এইভাবে লেখো, ইফ ইউ ডু নট স্টাডি, তুমি যদি পড়াশুনো না করো, কমা মানে তাহলে কি হবে, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। পরিষ্কার কথা। তাহলে ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল, তাহলে এইটা আমার মেইন ক্লজ, এইটা আমার সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার হয়েছে? বেশ, তারপরে আসো লাস্ট নয়, এটা যখনই আমি তোমাকে দেখি আমি খুশি হই। দেখো, আমি খুশি হই, এইটা আমার মেইন ক্লজ। কখন আমি খুশি হই বা কেন আমি খুশি হই, যখনই আমি তোমাকে দেখি তখনই আমি খুশি হই। তাহলে করো এটা। তাহলে whenever I see you, মানে যখনই আমি তোমায় দেখি, whenever
আই সি ইউ, যখনই আমি তোমায় দেখি, কমা মানে তখনই আই ফিল হ্যাপি, আমি হ্যাপি ফিল করি, হয়ে গেল। তাহলে আই ফিল হ্যাপি না, এটা হচ্ছে মেইন ক্লজ। মেইন ক্লজের আর এটা কি, হোয়েন এভার, কখন আমি হ্যাপি ফিল করি, হোয়েন এভার আই সি। হোয়েন দিয়ে প্রশ্ন করে দেখা এটা পাওয়া যাচ্ছে, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, লাস্টেরটা রয়েছে, এটাকে এদিকে করি আমরা। যেহেতু সে অসুস্থ ছিল তাই সে স্কুলে আসতে পারেনি। তাহলে যেহেতুর জন্য অ্যাজ, সিন্স এগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে লেখো সিন্স হি ওয়াজ সিক, সিন্স হি ওয়াজ সিক, যেহেতু সে অসুস্থ ছিল, কমা মানে সেহেতু হি ডিড নট স্কুলে যায়নি, তাই তো? আচ্ছা, হি ডিড নট গো টু স্কুল, হয়ে গেল। তাহলে হি ডিড নট গো টু স্কুল, এটা হচ্ছে আমার মেইন ক্লজ। এবার প্রশ্ন করো কেন সে স্কুলে যায়নি? সিন্স হি ওয়াজ সিক, যেহেতু সে অসুস্থ ছিল, অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন প্রশ্ন করছো, ওয়াই দিয়ে কোয়েশ্চেন করছো, উত্তর পাচ্ছ। তাহলে হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ এগুলো দিয়ে কোয়েশ্চেন করলে উত্তর যেটা পাবো সেটা অ্যাডভার্বিয়ালস হবে, চোখ কান বুঝে। বোঝা গেল কি না? হ্যাঁ, ঠিক। চলো, আমাদের আজকে অনেকক্ষণ এই ক্লাসটি চললো। সো আজকেই ভাবছিলাম পুরোটা হয়তো কমপ্লিট করানো যাবে, কিন্তু আজকে পুরোটা কমপ্লিট করানো যাবে না। তবুও এই দেখো, এই প্যারাগ্রাফটাকে আমি তোমাদের করতে দিয়েছিলাম। তো চলো, এই প্যারাগ্রাফগুলো যারা ইউটিউবে ক্লাস দেখছো তারা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটাকে করবে। না হলে আমি আরেকটা ভিডিও করে এইটা আমি সকলের জন্য করে দেবো ইউটিউবে, ঠিক আছে? এটার স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তাহলে দেখো, আমি এইবার 3টে প্যারাগ্রাফের মধ্যে এইখানে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়েই প্যারাগ্রাফটি দেওয়া হয়েছে, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়েই প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে, এখানে নাউন ক্লজ দিয়েই প্যারাগ্রাফটি দেওয়া হয়েছে। তো এইভাবেই কিন্তু আমাদের ব্যাচে পড়াশুনো চলছে। যদি কেউ মনে করো যে না, ডেসক্রিপটিভ রাইটিংটা আমার খুব ভালো করে শিখতে হবে আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য, তাহলে অবশ্যই 7001009146 নম্বরে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? চল, ঠিক আছে।